স্নেহের 2025 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর ফার্স্ট সামেটিক অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা নবম শ্রেণীর ফার্স্ট সামেটিক অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি, প্রতিবষ্টি মান 1 করে 1 × 6 = 6। বিপ্লবের আগে ফ্রান্সের রাজা ছিলেন 14 লুই, 15 লুই, 16 লুই, 18 লুই, 16 লুই। ফ্রান্সের সম্পত্তি করের নাম কি? গ্যাবেল, টাইলে, টাইদ, মেতা। এর উত্তর হবে টাইলে। প্রশ্ন, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর বলে মন্তব্য করেছিলেন ভলতেয়ার নেকার 16 লুই অ্যাডাম স্মিথ। উত্তর হবে অ্যাডাম স্মিথ। পরের প্রশ্ন, বাস্তিল দুর্গের পতন হয়েছিল 14 জুলাই 1789, 20 জুন 1789, 5 মে 1789, 26 জুলাই 1794। উত্তর হবে 14 জুলাই 1789। ফরাসি চার্জ আদায় করত গ্যাবেল, টেইলি, কর্ভি, টাইদ। তাহলে ফরাসি চার্জ আদায় করতো টাইদ। প্রশ্ন, ফরাসি বিপ্লবের জনক বলা হয় 16 লুই রুশোকে, ভলতেয়ারকে না নেপোলিয়নকে? উত্তর রুশোকে। দার্শনিকদের অভিধান গ্রন্থটি রচনা করেন মন্তেস্কু, ভলতেয়ার, রুশো। কে নে? উত্তর হবে ভলতেয়ার। কাকে ইউরোপের মুক্তিদাতা বলা হয়? 16 লুইকে, নেপোলিয়নকে, রুশোকে না ভলতেয়ারকে? উত্তর হবে নেপোলিয়নকে। কোড নেপোলিয়নে কতগুলি বিধি ছিল? 2277, 2287, 2728, 2278। উত্তর হবে 2287টি। বার্লিন ডিক্রি জারি হয়েছিল 1800 খ্রিস্টাব্দে, 1806 খ্রিস্টাব্দে, 1810 খ্রিস্টাব্দে, 1814 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1806 খ্রিস্টাব্দে। পোড়ামাটির নীতি অনুসরণ করেছিল ইংরেজরা, পর্তুগিজরা, ফরাসিরা না রুশরা? উত্তর হবে রুশরা। নেপোলিয়ন প্রথম নির্বাসিত হন সেন্ট হেলেনা দ্বীপে, এলবা দ্বীপে, কর্সিকা দ্বীপে, আইবেরীয় দ্বীপে। উত্তর হবে এলবা দ্বীপে। দুয়ে থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 6টি, প্রতিবষ্টি মান 1 করে 1 × 6 = 6। গ্যাবেল কি? ফ্রান্সের লবণকরকে গ্যাবেল বলা হয়। কত খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব ঘটে? 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব ঘটে। আমিরাজ চুক্তিটি কায়? ফরাসি সম্রাট 14 লুই। কে গিলোটিন যন্ত্র আবিষ্কার করে? ডক্টর জোসেফ ইগনেস গিলোটিন। দ্য পার্সিয়ান লেটার্সের রচয়িতাকে? মন্তেস্কু। ফ্রান্সের প্রথম কনসাল কে ছিলেন? নেপোলিয়ন বোনাপার্ট। কবে কাদের মধ্যে পিরামিডের যুদ্ধ হয়? উত্তর হবে 1789 খ্রিস্টাব্দে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে পিরামিডের যুদ্ধ হয়। কবে কোড নেপোলিয়ন প্রচলিত হয়? 1804 খ্রিস্টাব্দে। ট্রাফালগারের নৌযুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? নেলসন। পরের প্রশ্ন, 2 থেকে 3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি, প্রতিবষ্টি মান 2 করে 2 × 4 = 8। ফ্রান্সকে কে কেন ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর বলেছে? ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ফরাসি বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সকে ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর বলেছে। কথা বলেছেন কারণ ফ্রান্সের কর ব্যবস্থা ছিল বৈষম্যমূলক। যাজক ও অভিজাতদের হাতে থাকা বিপুল পরিমাণ জমির কর রাজা আদায় করতেন না, ফলে রাজকোষ সমৃদ্ধ ছিল না। পরের প্রশ্ন, থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায় কি? ফরাসি বিপ্লবের আগে শ্রেণীবিভক্ত ফরাসি সমাজ ব্যবস্থায় যে 3টি শ্রেণীর অস্তিত্ব ছিল তার মধ্যে অন্যতম ছিল থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায়। এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল সব ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত ধনী, বুর্জোয়া, মধ্যবিত্ত, দরিদ্র, কৃষক, শ্রমিক, সাকুলত বা চালচুলহীন, ভবঘুরে প্রভৃতি। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন, লাল সন্ত্রাস কাকে বলে? ফ্রান্সে 13 এপ্রিল থেকে 27 জুলাই পর্যন্ত রোবসপিয়ারের একক নেতৃত্বে ভয়াবহ সন্ত্রাস চলে। এই সময় সন্ত্রাসের প্রয়োজন ফুরিয়ে গেলেও রোবসপিয়ার নিজের ইচ্ছা জোর করে বাস্তবায়িত করতে গিয়ে হাজার হাজার মানুষকে সন্ত্রাসের মাধ্যমে হত্যা করেন। এই ঘটনা লাল সন্ত্রাস নামে পরিচিত। সন্ত্রাসের রাজত্ব বলতে কী বোঝো? বিপ্লবের কালে ফ্রান্সে একদা অভ্যন্তরীণ ক্ষেত্রে বিপ্লব হাইপের বিরোধী শক্তি মাথা দিয়ে থাকে এবং বৈদেশিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের আক্রমণে ফ্রান্সের স্বাধীনতা লুপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই সংকটজনক পরিস্থিতিতে বিপ্লবী ফ্রান্সকে রক্ষার উদ্দেশ্যে দেশে এক জরুরি শাসন চালু করে, যা সন্ত্রাসের রাজত্ব বা সন্ত্রাসের শাসন নামে পরিচিত। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন, পোড়ামাটির নীতি কি? ফরাসি সম্রাট নেপোলিয়ন 1812 খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করলে রাশিয়ার সম্মুখ যুদ্ধ এড়িয়ে সাম্রাজ্যের অভ্যন্তরে ক্রমাগত পিছু হটতে থাকে। ফরাসি বাহিনী রাশিয়ায় যাতে সমস্যায় পড়ে সেই উদ্দেশ্যে পিছু হটার সময় রুশ বাহিনী নিজেদের রাস্তাঘাট ও সেতু ধ্বংস করে খাদ্যশস্য, শস্যক্ষেত্র, শহর, জনপদ প্রভৃতি আগুনে পুড়িয়ে পানীয় জলে বিষ মিশিয়ে দিয়ে যায়। রুশ বাহিনীর এই পদক্ষেপ পোড়ামাটির নীতি নামে পরিচিত। সহদিবসের রাজত্ব কি? 1815 খ্রিস্টাব্দের শুরুতে ফ্রান্সে গোলযোগের পরিস্থিতিতে নেপোলিয়ন এলবা দ্বীপে নির্বাসন থেকে পালিয়ে ফ্রান্সে ফিরে আসেন। সাধারণ মানুষ তাকে সাদর অভ্যর্থনা জানালে রাজা অষ্টাদশ লুই সিংহাসন
সিংহাসন ছেড়ে পালিয়ে যায়। এরপর তিনি 20শে মার্চ থেকে 29শে জুন পর্যন্ত মোট 100 দিন রাজত্ব করেন। এই ঘটনা শতদিবসের রাজত্ব নামে পরিচিত। নেপোলিয়ন যুগ কাকে বলে? নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে 1799 খ্রিস্টাব্দে প্রথম কনসাল হিসাবে ফ্রান্সের ক্ষমতা দখল করেন। তখন থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত নেপোলিয়ন ছিলেন ফ্রান্সের সর্বময়কর্তা। এই পর্বে তাকে কেন্দ্র করেই ফ্রান্স তথা ইউরোপে ব্যাপক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন ঘটে। তাই এই সময়কালকে নেপোলিয়নের যুগ বলা হয়। বার্লিন ডিগ্রি কি? নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকর করার উদ্দেশ্যে যেসব হুকুমনামা জারি করেন সেগুলির মধ্যে অন্যতম ছিল বার্লিন ডিগ্রি। এতে বলা হয়, এক, ইংল্যান্ড বা তার উপনিবেশগুলির কোনো জাহাজ ফ্রান্স এবং ফ্রান্সের মিত্র বা নিরপেক্ষ কোনো দেশে ঢুকতে দেওয়া হবে না। 2, এইসব দেশে কোনো জাহাজে করে ব্রিটিশ পণ্য ঢুকলে তা বাজেয়াপ্ত করা হবে। পরের 4 দাগে 7-8টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি, প্রতিনিবসের মান 4 করে 4 গুণ 2 = 8। টিকা লেখো। বাস্তিল দুর্গের পতন বা বাস্তিল দুর্গের পতন ও গুরুত্ব লেখো। ভূমিকা: ফরাসি রাজা ষোড়শ লুই বুর্জোয়াদের প্রবল চাপের কাছে নতি স্বীকার করে 3 সম্প্রদায়ের একত্রে অধিবেশন ও মাথাপিছু ভোটের দাবি মেনে নেয়। এই ঘটনা ফ্রান্সের সাধারণ মানুষের মনে তীব্র আলোড়ন সৃষ্টি করে। বাস্তিল দুর্গের পতন: 1, রাজার পদক্ষেপ। প্রবল চাপে পড়ে ষোড়শ লুই বুর্জোয়াদের দাবি মেনে নিলেও তিনি মন থেকে এই ঘটনা মানতে পারেননি। তিনি প্যারিস ও ভার্সাইয়ে প্রায় 30,000 সেনা মোতায়েন করেন। এরপর তিনি জনপ্রিয় অর্থমন্ত্রী নেকারকে পদচ্যুত করলে প্যারিসের উন্মত্ত জনতা হিংসায় পথে পা বাড়ায়। রাস্তায় ব্যারিকেড তৈরি হয়। জনতা অস্ত্রের দোকান ও গির্জাগুলিতে লুণ্ঠন চালায়। 2, প্যারিসের পরিস্থিতি। এ সময় খাদ্যের দাবিতে হাজার হাজার মানুষ গ্রাম থেকে এসে প্যারিসের উত্তেজিত সাধারণ মানুষের সঙ্গে মিলিত হয়ে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। সশস্ত্র জনতা সরকারি দপ্তরগুলিতে আক্রমণ চালিয়ে বহু নথিপত্র পুড়িয়ে দেয়, অস্ত্রাগার লুণ্ঠন করে। এরপর 7 থেকে 8,000 মানুষ 1789 খ্রিস্টাব্দের 14ই জুলাই কুখ্যাত বাস্তিল দুর্গের রক্ষীদের হত্যা করে দুর্গটি দখল করে এবং বন্দীদের মুক্তি করে দেয়। গুরুত্ব: বাস্তিল দুর্গ ছিল শাসনের প্রতীক। বিনা বিচারে বহু নিরপরাধ মানুষকে এখানে বন্দি করে রাখা হতো। বাস্তিলের পতনে রাজতন্ত্র অভিজাততন্ত্রের ওপর তীব্র আঘাত নেমে আসে। প্যারিসের শাসন ক্ষমতা বুর্জোয়াদের হাতে চলে যায়। প্যারি কমিউন গঠন করে তারা প্যারিসের শাসন চালাতে থাকে। উপসংহার: ফ্রান্সের চরম স্বৈরতন্ত্রের প্রতীক বাস্তিল দুর্গের পতন একটা যুগের পতন ঘটায়। ঐতিহাসিক গুরউইন বলেছেন, বাস্তিলের পতনের ঘটনা সমগ্র বিশ্বে স্বাধীনতার উন্মেষকাল হিসাবে চিহ্নিত। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। ভূমিকা: 1789 খ্রিস্টাব্দের মাঝামাঝি রাজা ষোড়শ লুই স্টেট জেনারেলের অধিবেশন ডাকলে বুর্জোয়ারা সেখানে 3 সম্প্রদায়ের একত্রে অধিবেশন বসায় এবং সদস্যদের মাথাপিছু ভোটের দাবি জানায়। বিপদগ্রস্ত রাজা বাধ্য হয়ে তা মেনে নিলেও খুব শীঘ্রই মূল্যবৃদ্ধি, খাদ্যাভাব প্রভৃতি ঘটনাকে কেন্দ্র করে তৃতীয় শ্রেণীর লোকেরা বিপ্লবে ঝাঁপিয়ে পড়ে। ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহণ: তৃতীয় শ্রেণীর অন্যতম দরিদ্র নারীরা ফরাসি বিপ্লবে ব্যাপকভাবে অংশ নেয়। 1, খাদ্যাভাব। 1789 খ্রিস্টাব্দে দ্বিতীয় ভাগে ফ্রান্সের গ্রামাঞ্চলে খাদ্যাভাব চরম আকার ধারণ করে। খাদ্যের দাবিতে প্যারিসে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়। এই পরিস্থিতিতে খাদ্যের দাবিতে প্রায় 6,000 মহিলা 5ই অক্টোবর প্রবল বৃষ্টি উপেক্ষা করে মিছিল করে ভার্সাই রাজপ্রাসাদ অভিযান করে। রুটি চাই ধ্বনিতে মিছিল মুখরিত হয়। লাফায়েতের নেতৃত্বে জাতীয় রক্ষী বাহিনীর 20,000 সদস্য এই মিছিল অনুসরণ করে এগোতে থাকে। 2, রাজতন্ত্রের শবযাত্রা। আন্দোলনকারী নারী 6ই অক্টোবর রাজপ্রাসাদের রক্ষীদের হত্যা করে এবং সমগ্র রাজপরিবারকে বন্দী করে প্যারিসে আসতে বাধ্য করে। ঐতিহাসিক রাইকার এই ঘটনাকে রাজতন্ত্রের শবযাত্রা বলে অভিহিত করেছেন। উপসংহার: ফরাসি বিপ্লবে সে দেশে নারীরা তাদের সক্রিয়তার প্রমাণ দেয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রশ্ন: কোড নেপোলিয়ন সম্পর্কে কী জানো? বা টিকা লেখো। কোড নেপোলিয়ন: নেপোলিয়নের সর্বাপেক্ষা গৌরবময় কীর্তি হলো কোড নেপোলিয়ন প্রবর্তন। কোড নেপোলিয়ন এক আইনসম রচনা। নেপোলিয়নের উদ্যোগে গঠিত কমিশন 1804 খ্রিস্টাব্দে ফ্রান্সের জন্য নতুন আইনসম রচনা করেন। এটি কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা নামে পরিচিত। 2, আইনসমূহের শ্রেণীবিভাগ। কোড নেপোলিয়নের মোট 2287টি আইন ছিল। এই আইনগুলি মূলত 3 ভাগে বিভক্ত ছিল, যথা দেওয়ানি আইন, ফৌজদারি আইন এবং বাণিজ্যিক আইন। বৈশিষ্ট্য:
কোন নেপোলিয়নের দ্বারা আইনের চোখে দেশের সকল নাগরিকের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করা হয়? 2 সামন্ততান্ত্রিক অসাম্যের বিলোপ ঘটানো হয়। 3 যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগের ব্যবস্থা করা হয়। 4 ব্যক্তি স্বাধীনতার স্বীকৃতি দেওয়া হয়। 5 সম্পত্তির অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়। 6 ধর্মীয় সহনশীলতার নীতি গ্রহণ করা হয়। ত্রুটি। কোন নেপোলিয়নের বিভিন্ন ত্রুটি ছিল, যেমন এতে সমাজে নারীর মর্যাদা হ্রাস করা হয়। 2 স্ত্রীর ওপর স্বামীর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। 3 পারিবারিক সম্পত্তির অধিকার থেকে নারীকে বঞ্চিত করা হয়। 4 শ্রমিক শ্রেণী তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। উপসংহার: কোড নেপোলিয়ন প্রবর্তনের মাধ্যমে নেপোলিয়ন ফ্রান্সের বিপ্লবপ্রসূত ভাবধারাগুলিকে আইনি স্বীকৃতি দেয়। অবশ্য এই আইন সংহিতার কিছু ত্রুটি বিচ্যুতি থেকে গিয়েছে। পরের প্রশ্ন, ট্রাফালগারের নৌযুদ্ধের গুরুত্ব উল্লেখ করো। ভূমিকা: 1805 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে ট্রাফালগারের নৌযুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে ইংরেজ নৌসেনাপতি নেলসন ফরাসি নৌসেনাপতি ভিলেনউভকে শোচনীয়ভাবে পরাজিত করে। পয়েন্ট করে নেবে ট্রাফালগারের নৌযুদ্ধের গুরুত্ব। ট্রাফালগারের যুদ্ধের বিভিন্ন গুরুত্ব ছিল, যেমন 1 ব্রিটিশ নৌবহরের শ্রেষ্ঠত্ব। ট্রাফালগারের নৌযুদ্ধ ব্রিটিশ নৌবাহিনী ফ্রান্স ও স্পেনের যৌথ নৌবহর ধ্বংস করে। এই যুদ্ধে প্রমাণিত হয় যে ফ্রান্সের তুলনায় ব্রিটিশ নৌবাহিনী অনেক শক্তিশালী। 2 নেপোলিয়নের স্বপ্নভঙ্গ। সাম্রাজ্যবাদী নেপোলিয়ন সুবিশাল ফ্রান্স সাম্রাজ্য গড়ে তোলার যে স্বপ্ন দেখেছিলেন তা এই যুদ্ধে পরাজয়ের ফলে ভেঙে যায়। ইংল্যান্ডকে পদানত করার বিষয়ে তার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায়। 3 ফরাসি নৌবহর ধ্বংস। ট্রাফালগারের নৌযুদ্ধে ফরাসি নৌবহর সম্পূর্ণ ধ্বংস হয়। ভবিষ্যতে ফ্রান্সের পক্ষে ইংল্যান্ডকে প্রতিহত করার সম্ভাবনা বিনষ্ট হয়। 4 মর্যাদা নষ্ট। ট্রাফালগারের যুদ্ধে ফ্রান্সের পরাজয়ের ফলে ইউরোপে নেপোলিয়নের মর্যাদা যথেষ্ট পরিমাণে নষ্ট হয়। ইতিপূর্বে ইউরোপে যে অপরাজয়ের নেপোলিয়নের ধারণা গড়ে উঠেছিল তা নিমিষে ভেঙে চুরমার হয়ে যায়। 5 দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়া। প্রশ্নের মান 8। ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমি এর মুখে বলছি না, আমি আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে। প্রথম পয়েন্ট করবে ভূমিকা, দেখে নাও। তারপরের পয়েন্ট করবে ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা বা অবদান। 1 দিয়ে পয়েন্ট করবে মন্তেস্কু। 2 দিয়ে পয়েন্ট করবে ভলতেয়ার। 3 দিয়ে পয়েন্ট করবে রুশো। 4 দিয়ে পয়েন্ট করবে ডেনিস দিদেরো ও ডি এলেমবার্ট। 5 দিয়ে পয়েন্ট করবে ফিজিওক্যাট ড্রোস্টি। পরের প্রশ্ন, 1789 সালে ফরাসি বিপ্লবের জন্য রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক কারণগুলি আলোচনা করো। প্রথম পয়েন্ট করে ভূমিকা, তারপরে মেন পয়েন্ট করে ক দিয়ে রাজনৈতিক কারণ, তার মধ্যে সাব পয়েন্ট করবে 1 দিয়ে রাজাদের দুর্বল শাসন। 2 দিয়ে পয়েন্ট করবে দুর্নীতিগ্রস্ত প্রশাসন। খ দিয়ে মেন পয়েন্ট করবে সামাজিক কারণ, তার মধ্যে সাব পয়েন্ট করবে 1 দিয়ে যাজক বা প্রথম শ্রেণী। 2 দিয়ে পয়েন্ট করবে দ্বিতীয় শ্রেণী। 3 দিয়ে পয়েন্ট করবে তৃতীয় শ্রেণী। গ দিয়ে পয়েন্ট করবে মেন পয়েন্ট অর্থনৈতিক কারণ। 1 দিয়ে পয়েন্ট করবে বৈষম্যমূলক কর ব্যবস্থা। শেষ পয়েন্ট করবে উপসংহার। পরের প্রশ্ন, নেপোলিয়নের পতনে মহাদেশীয় অবরোধের কী ভূমিকা ছিল? দেখে নাও প্রশ্নটা। 1 দিয়ে পয়েন্ট করবে ফ্রান্সের অর্থনৈতিক ক্ষতি। 2 উপকূল দখল। 3 ব্যয়ভার। 4 রোম ও হল্যান্ডে অসন্তোষ। 5 উপদ্বীপের যুদ্ধে বিপর্যয়। 6 রাশিয়ায় বিপর্যয়। শেষ পয়েন্ট মূল্যায়ন। ভালো করে দেখে নাও, স্ক্রিনে তোমরা যে আরও একটি প্রশ্ন দেখতে পাচ্ছ, এই প্রশ্নটাও কিন্তু এই বছরের জন্য খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিক অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হও লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে। এর বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নমান এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও।